অ্যানাস্থেশিয়া নিয়ে কথা বলতে গেলে আমাদের মাথায় প্রথমে কি আসে যে অপারেশনের সময় অজ্ঞান করে রাখা হয় তাই তো? কিন্তু ব্যাপারটা যদি তার চেয়েও অনেক বেশি কিছু হয়, চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি। হ্যাঁ, এই যে ঘুম পাড়িয়ে দেওয়ার ধারণাটা, কি হবে যদি বলি অ্যানাস্থেশিয়া আসলে ঘুমই না? যদি বলি এটা প্রত্যেকটা অপারেশনের জন্য একটা ক্যালকুলেটেড একটা কৌশলগত সিদ্ধান্ত। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে। ধরুন একজন সার্জনের একটা টুলকিট আছে। সেই টুলকিটে যেমন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকে, ঠিক তেমনই অ্যানাস্থেশিয়াও কিন্তু একটা টুলকিট। আর অ্যানাস্থেশিওলজিস্ট হলেন সেই কারিগর যিনি ঠিক করেন কোন অপারেশনের জন্য কোন টুলটা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দুটো একদম ভিন্ন পরিস্থিতি দেখা যাক। প্রথমটা হলো একটা হার্নিয়া সার্জারির কেস। এটা একটা পরিকল্পিত অপারেশন, আগে থেকে সব ঠিক করা। এখানে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, সবকিছু একদম নিয়ন্ত্রণে। তো হার্নিয়া অপারেশনের মূল লক্ষ্যটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকে বলে টেনশন ফ্রি রিপেয়ার। এমনভাবে সেলাই করতে হবে বা মেরামত করতে হবে যাতে আশেপাশের মাংসপেশিতে কোনো রকম টান না পড়ে। আর ঠিক এই একটা মাত্র লক্ষ্যই কিন্তু ঠিক করে দেয় যে কোন ধরনের অ্যানেস্থেশিয়া এখানে ব্যবহার করা হবে। তাহলে প্রশ্ন আসতেই পারে, শুধু ওই জায়গাটা অবশ করে দিলেই তো হয়, তাই না? না, এখানেই আসল ব্যাপারটা। লোকাল অ্যানেস্থেশিয়া দিলে অনেক সময় মাসল বা পেশি শক্ত হয়ে যায়, সংকুচিত হয়ে যেতে পারে। আর সেটা হলে তো টেনশন ফ্রি রিপেয়ার সম্ভবই না। ঠিক এই কারণে এখানে স্পাইনাল বা জেনারেল অ্যানেস্থেসিয়ার দরকার হয়, কারণ এই দুটো পদ্ধতি পুরো শরীরকে, বিশেষ করে ওই জায়গার পেশিগুলোকে একদম শিথিল বা রিল্যাক্সড করে দেয়। তখন সার্জন আরামে কাজটা করতে পারেন। আচ্ছা, এবার তাহলে একেবারে 180 ডিগ্রি ঘুরে একটা অন্যরকম পরিস্থিতি দেখি। এটা একটা ইমার্জেন্সি কেস। ফুসফুসের একটা সমস্যায় জীবন বাঁচানোর জন্য আর্জেন্টলি বুকে একটা টিউব ঢোকাতে হবে, যেটাকে বলে টিউব থোরাকোস্টমি। এখানে কিন্তু সময় খুব কম, আর সবচেয়ে জরুরি হলো রোগীর জ্ঞান থাকাটা। তো এই রকম একটা জরুরি অবস্থায় কাজটা করতে হবে খুব তাড়াতাড়ি এবং একদম নির্দিষ্ট জায়গায়। সার্জন প্রথমে জায়গাটা মার্ক করে নেন, তারপর শুধু চামড়া আর তার ঠিক নিচের লেয়ারগুলো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অবশ করেন। খেয়াল করে দেখুন, পুরো শরীরকে কিন্তু অজ্ঞান করার কোনো প্রশ্নই উঠছে না, শুধু টার্গেটের জায়গাটা অসার করা হচ্ছে। আর এখানেই লোকাল অ্যানাস্থেশিয়ার সূক্ষ্মতাটা বোঝা যায়। ডাক্তারদের ভাষায় দুটো জিনিসকে খুব গুরুত্ব দিতে হয় ব্যথায় এড়ানোর জন্য। এক হলো চামড়া, আর দুই হলো ফুসফুসের বাইরের যে আবরণটা থাকে, প্যারাইটাল প্লুরা। এই দুটো অংশই সবচেয়ে বেশি সেন্সিটিভ, সবচেয়ে বেশি ব্যথা হয় এখানে। তাই লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় এই দুটো স্তরে ঠিকমতো পৌঁছানোটা খুব জরুরি। তো আমরা দুটো একদম আলাদা কেস দেখলাম, তাই না? একটা পরিকল্পিত, অন্যটা জরুরি। এবার চলুন দুটোকে এক ফ্রেমে নিয়ে আসি, তাহলেই অ্যানাস্থেশিয়ার সিদ্ধান্তের পেছনের আসল লজিকটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এটাই হলো পুরো ব্যাপারটার মূল কথা। একদিকে হার্নিয়া রিপেয়ার, পরিস্থিতিটা পরিকল্পিত, আর সার্জারির লক্ষ্য হলো মাসেল রিল্যাক্স করে টেনশন ফ্রি রাখা। তাই পছন্দ হলো স্পাইনাল বা জেনারেল অ্যানাস্থেশিয়া। অন্যদিকে চেস্ট ড্রেন, পরিস্থিতিটা জরুরি আর লক্ষ্য হলো দ্রুত কাজ করা এবং রোগীর সহযোগিতা পাওয়া। তাই পছন্দ হলো লোকাল অ্যানাস্থেশিয়া। দেখলেন তো, পরিস্থিতি আর প্রয়োজন এই দুটোই ঠিক করে দিচ্ছে কোন টুল ব্যবহার করা হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ব্যাপারটা কিন্তু শুধু অজ্ঞান করে দেওয়া বা ঘুম পাড়িয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, এর পেছনে একটা গভীর বিজ্ঞান আর শিল্প কাজ করে। আসল কথা হলো অ্যানেস্থেসিয়া প্রত্যেকটা সার্জারির উদ্দেশ্যকে মাথায় রেখে ডিজাইন করা হয়। এটা একটা ব্যালেন্সের খেলা। একদিকে সার্জারির প্রয়োজন, আরেকদিকে রোগীর সেফটি আর কতটা জরুরি অবস্থা, এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। তাই অ্যানেস্থেসিয়াকে ঘুমের মতো একটা নিষ্ক্রিয় অবস্থা ভাবলে ভুল হবে। এটা আসলে একটা খুবই সক্রিয় আর ডাইনামিক চিকিৎসা পদ্ধতি। তো সবশেষে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে। আজকের দিনে সার্জারি যত উন্নত হচ্ছে, কম কাটাছেঁড়া করে রোবটের সাহায্যে করা হচ্ছে, এই নতুন প্রযুক্তির সাথে তাল মেলাতে অ্যানাস্থেসিওলজিস্টদের টুলকিটটাও ভবিষ্যতে কিভাবে বদলে যাবে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে, তাই না?